আজকে আপনাদের 11তম ক্লাস। আমরা ইলাস্ট্রেটরে গত 2টা ক্লাস ঘড়ির ডিজাইন করছি, আর এই ডিজাইনের মাধ্যমে আমরা আগের টুলসগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পেরেছি। এখন আমরা বাকি টুলসগুলো দেখব। আশা করি আজকের ভিতরে বাকি টুলসগুলো দেখে ফেলতে পারবো, কারণ পরের টুলসগুলো অতটা কঠিন না, সহজ, এক দেখাতেই শিখে যেতে পারবেন। টুলসের ভিতরে আমরা দেখব স্কেল, ওয়াইড, ফ্রি ট্রান্সফর্ম, পার্সপেক্টিভ, গ্রিড টুল, ম্যাশ, গ্রেডিয়েন্ট, আইড্রপার, ব্লেন্ড টুল, এগুলো দেখব। আর প্যানেল দেখব সোয়াসেস, কালার, স্ট্রোক, ট্রান্সফর্ম এবং প্রপার্টিস, এই প্যানেলগুলোর কাজ দেখব। আচ্ছা, ইলাস্ট্রেটরে আসার পরে এই ইন্টারফেস সম্পর্কে আমি আরেকটু আপনাদের পরিচিতি করাই। এখানে এই যে বাম পাশে এটাকে বলে হচ্ছে টুলস। এই টুলস অনেক সময় এরকম এক লাইনে থাকে, এটা 2 লাইন করতে হলে এই যে উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ভাই এখন আপাতত অফ রাখতে হবে, এইদিকে খেয়াল রাখতে হবে। এখানে অনেক সময় এক লাইন হয়ে যায়, এটা 2 লাইন করবেন কিভাবে, এই যে এখানে অ্যারো চিহ্নতে অনেক সময় এটা এরকম সরে আসে, তো এটা আবার সেট করবেন কিভাবে, এটা মুভমেন্ট করতে হলে এই যে ফাঁকা জায়গায় ক্লিক করে ধরে এইভাবে টান দিতে হবে। তো এখানে হচ্ছে না, এই যে উপরে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ধরে বামে যখন ব্লু হয়ে যাবে তখন ছেড়ে দিবেন, দেখবেন এখানে সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আবার এইটা মাঝে মধ্যে এটাকে কি বলে, ট্যাব, মাল্টিপল ট্যাব নিয়ে আমরা কাজ করতে পারি। এটা অনেক সময় সরে আসতে পারে, এটা মুভমেন্ট করবেন এখানে ধরে না, এই যে উপরে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে ধরে এটা যখন ব্লু হয়ে যাবে, দেখেন ব্লু হয়ে যাচ্ছে, যখন এটা এখানে নিয়ে যাচ্ছি ছেড়ে দিচ্ছি, এখানে এটা সেট হয়ে যাচ্ছে। এখানে আমরা মাল্টিপল ট্যাব নিয়ে কাজ করতে পারি। এরপর ডান সাইডে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন এইগুলো, এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন ক্লিক করলে এরকম হয়ে যায়। আর ডিফল্টভাবে 2-3টা লাইন থাকতে পারে, এগুলো সব কিভাবে সেট করবেন সেটা দেখায়। দেখেন আমার যদি কোনো একটা প্যানেল প্রয়োজন হয়, সেই প্যানেলটা আমরা কিভাবে আনবো, এই যে উইন্ডোতে গিয়ে আমরা এখান থেকে যে কোনো প্যানেল আনতে পারবো। তো সোয়াসেস আছে, স্যাম্বলও আছে, মেবি ট্রান্সফর্মও রয়েছে। যেই প্যানেলটা নাই সেটা আমি একটু এনে দেখাই। ধরেন ইমেজ ট্রেস, এই প্যানেলটা নাই, আমি উইন্ডোতে গিয়ে ইমেজ ট্রেসে ক্লিক করছি, এই প্যানেলটা চলে আসলো। এটা কিভাবে সেট করব, ডান সাইডে এসে যখন এখানে ব্লু হবে তখন ছেড়ে দিব, এই যে এটা সেট হয়ে গেছে। আবার এটা টেনে নিয়ে আসলে আমরা চাইলে এইভাবেও কাজ করতে পারি। আমরা চাইলে এখান থেকে একটা ট্যাব নিয়ে এসে এখানেও সেট করতে পারি, সেট করে এইভাবেও আমি আমার সুবিধার্থে যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয়, আমি যেভাবে কাজ করি আমার কাছে সুবিধা মনে হয় যে এটা ডান সাইডে এইভাবেই থাকবে। আমার যখন যেটা প্রয়োজন হবে একটা ক্লিক করব, ক্লিক করলে ওটা ওপেন হয়ে এরকম থাকবে, তখন আমি কাজ করব। এরকমটা আমার কাছে সুবিধা মনে হয়। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটা রাখতে পারেন, সেভাবে কাজ করতে পারেন, কিন্তু আমাদের তো সেট করা শিখতে হবে, তাই না? এগুলো যদি এলোমেলো হয়ে যায় সেগুলো কিভাবে গুছাবেন ওইগুলোও তো শিখতে হবে। তাহলে আশা করি এই যে ধরেন এই যে ক্যারেক্টার প্যানেলটা, এটা আপনার কোনো কারণে বাইরে চলে এসছে, এটা আপনি সেট করবেন কিভাবে, এই যে উপরে নিয়ে গিয়ে দেখেন এখানে সেট করেছি। এখানে আবার একটা কথা আছে, এখানে যখন ক্লিক করছি উপরে দেখেন 3টা প্যানেল, এই 3টা প্যানেল অনেক সময় একই লাইনে সব হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে এই 3টা আলাদা, এই 3টা আলাদা, এরভাবে আমি আলাদা আলাদাভাবে সেট করেছি যাতে করে এখান থেকে আমি সুইচ করতে পারি সহজে। আর যদি একই লাইনে থাকতো, মানে একইভাবে গ্রুপ অবস্থায় থাকতো, এখানে 3টা এক গ্রুপ, আমি চাইলে দেখেন এখান থেকে একটা এই গ্রুপের ভিতর ঢুকাতে পারবো, এই যে এর ভিতরে ছেড়ে দিয়েছি, এই যে এখন 4টা এক গ্রুপ। এভাবে আমি আলাদা আলাদা করে গ্রুপ করতে পারবো বা প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবো। ওকে, এরপর এটা তো কন্ট্রোল প্যানেল, এটা যদি চলে যায় এখান থেকে এই যে কন্ট্রোলের টিক চিহ্ন দিলে এটা কন্ট্রোল প্যানেল চলে আসবে। ভাই আপনি হয়তো আমার কথা শুনতে পারেননি, শুনেছেন আমার কথা? এখন কাজ করা যাবে না, এদিকে খেয়াল করতে হবে, কারণ এগুলোতে আপনি অভ্যস্ত না। আচ্ছা, এখন আমরা প্রথম টুলসগুলো কোনগুলো দেখছি দেখেন। প্রথমটা হচ্ছে সিলেকশন টুল, তারপর ডিরেক্ট সিলেকশন টুল, এই যে প্রথম 4টাই সিলেকশন টুল। তারপরে এই যে পেন টুল, কার্ভেচার টুল, এগুলো সব দেখছি। দেখে আমরা লাস্ট কোন পর্যন্ত এসেছি, রোটেট টুল পর্যন্ত। এবং রোটেট টুল থেকে আমরা হচ্ছে
ইসের ডিজাইনে চলে গিয়েছিলাম, ঘড়ির ডিজাইনে চলে গিয়েছিলাম, তাই না? এখন আমরা বাকি টুলসগুলো দেখব। এর ভিতরে গুরুত্বপূর্ণ যে টুলসগুলো আমি একটু বলে দিই। এই যে এইটা অনেক গুরুত্বপূর্ণ, শেপ বিল্ডার টুল, এবং অনেক সহজ টুল, এক দেখাতে আপনাদের বোঝাই দিতে পারবো। তারপরে আই ড্রপার টুল এবং এই যে গ্রেডিয়েন্ট টুল। আর বাদ বাকি টুলস আমার কখনো মনে হয় না ব্যবহার করার প্রয়োজন হয়। তারপরেও আমরা শেখার সময় সব কিছুই শিখবো, সব কিছুই শিখে ফেলবো। তো রোটেট টুলের ভিতর আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটা কীরকম দেখেন, রিফ্লেক্ট মানে কি, আমাদের আয়না যেমন হচ্ছে রিফ্লেক্ট করে না। আমি একটা যদি এরকম একটা বৃত্ত নিয়ে এটার স্ট্রোক কালার অবশ্যই অফ করে দিব, স্ট্রোক নান করে দিলাম, শুধু অনলি ব্ল্যাক ফিল কালার। এখন এটার অর্ধেক আমি রাখতে চাচ্ছি, অর্ধেক কেটে ফেলবো। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই ডান সাইডের এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করে আমি ডিলেট করে দিচ্ছি, দেখেন এই অর্ধেক হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আমি রিফ্লেক্ট করি, দেখেন এর ভিতরে যে টুলসটা আছে রোটেট টুলের ভিতর রিফ্লেক্ট টুল, এই যে এইটাকে কেন্দ্র করে ঘুরবে, এটাকে যেখানে সেট করবেন সেখানে কেন্দ্র করে ঘুরবে। আমি অলটা চেপে এটাকে এখানে নিয়ে আসছি, অলটা চেপে ধরে আসি, এখানে একটা ক্লিক করলাম, এই যে রিফ্লেক্ট হয়ে গেল। রিফ্লেক্ট আমরা আয়নার সামনে গেলে প্রতিবিম্ব হয় না আমাদের, ওইটাই হচ্ছে রিফ্লেক্ট। তো এই যে আমি এটার যদি কপি করি তাহলে এটার প্রতিবিম্ব তৈরি হবে, এটাই হচ্ছে রিফ্লেক্ট। তো রিফ্লেক্ট টুলটা সবাই একটু ট্রাই করেন, অলটা চেপে ধরে ওই সেন্টার পয়েন্টটাতে ক্লিক করলে ওটা হয়ে যাবে। হয়েছে? সবার হয়েছে এদিকে? আচ্ছা, তাহলে আমরা পরের টুলসে যাই। হ্যাঁ, সবার কি হয়েছে? আচ্ছা, একদম সহজ টুলস, তাই না? সবাই সহজেই বুঝে যাবেন। এখন আপনারা অনেকটাই অভ্যস্ত, ইলাস্ট্রেটর আজ 11তম ক্লাস, 10টা ক্লাসে এখন এক দেখাতেই যে কোনো টুলস পেরে যাবেন, ওই অবস্থাতে চলে এসছেন। এরপরে দেখেন স্কেল টুল আছে, শেয়ার টুল আছে, রিশেপ টুল আছে। আমরা প্রথমে স্কেল টুলটা দেখার চেষ্টা করি। এই যে এই পয়েন্টটা, এই যে সেন্টারটাকে কেন্দ্র করে সব কিছু হবে। এখান থেকে আমরা এটাকে ছোট বড় করতে পারছি। এই টুলগুলো আমাদের অতটা প্রয়োজন হয় না। আচ্ছা, সবাই দিকে খেয়াল করেন, আমি একটা শেপ নিচ্ছি স্কোয়ার, নেওয়ার পরে স্কেল টুলে যাওয়ার পরে অলটা চেপে এই কর্নারেই যদি সিলেক্ট করি এবং এখান থেকে চাইলে আমরা হচ্ছে এর সাইজটা কম বেশি করতে পারছি, ইউনিফর্ম থেকে এই যে পার্সেন্টেজটা বড় করে ছোট বড় করতে পারছি। এইগুলো আসলে আমাদের তেমন একটা ব্যবহার করার প্রয়োজন হয় না, তারপরেও সবগুলো আমরা দেখার চেষ্টা করবো। এই যে চাইলে কপি নেওয়া যেতে পারে, তাহলে একটা ডুপ্লিকেট হলো, এই যে একে কেন্দ্র করে এর একটা ডুপ্লিকেট তৈরি করতে পারলাম। এরকম সবাই এটা ট্রাই করেন। স্কেল টুলটা অলটা চেপে ধরে ওই সেন্টারে একটা ক্লিক করবেন। আচ্ছা, ওটা হয়েছে কি সবার? এর পরেরটা দেখেন, এর পরেরটা হচ্ছে শেয়ার টুল। এই টুলের সাহায্যে আপনারা অলটা চেপে ধরে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এটাকে আপনি এই যে এর কি বলে, রম্বস, তাই না? হ্যাঁ, রম্বস বলে। এটা দেখেন, এটার মান কম বেশি করলে এটা রম্বস হচ্ছে। হ্যাঁ, এরপর দেখেন এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে। তো এটা একটু ট্রাই করে দেখেন, এগুলোর মান পরিবর্তন ঘটিয়ে আপনারা একটু ট্রাই করেন। আর কপি দিলে অরিজিনালটা অরিজিনালের মতোই থাকবে, ওর একটা ডুপ্লিকেট তৈরি হবে।
এরপরে দেখেন এখান থেকে কপি দিলে এটার একটা ডুপ্লিকেট তৈরি হবে। আচ্ছা হয়েছে না, এটা সহজ ব্যাপার। এরপরের টুলসটা দেখেন, এর ভিতরে যে রিশেপ, এটাও ডুপ্লিকেট তৈরি করা যা আমরা অল্টার প্রেস করেও করতে পারি। এই যে এরকম করে, এরপর যদি আমরা এই টুলে যাই, রিশেপ টুলে, এটা শুধুমাত্র পাতের উপরেই যেতে হবে। আর এটা দরকার নেই, এটা এটা আপনাদের দরকার নাই, প্রয়োজন পড়বে না। এরপরে যে টুলসটা সেটা হচ্ছে উইথ টুল, এটা মাঝে মধ্যে প্রয়োজন পড়তে পারে। উইথ টুলটা একটু খেয়াল করেন, এটা এটা স্ট্রোকের উপরে কাজ হবে। সরি, আমি পেন টুল দিয়ে অথবা লাইন টুল দিয়ে নিতে পারি। আমি পেন টুল দিয়ে দেখাই। আমি এরকম একটা দাগ নিচ্ছি পেন টুল দিয়ে, প্রথমে একটা ক্লিক করলাম, তারপরে একটা ক্লিক করলাম। এটা কিসে আছে? ফিল কালারে। আমি স্ট্রোকে কনভার্ট করলাম, করার পরে এটা একটু জুম করে নিচ্ছি। এরপর এই উইথ টুলে গিয়ে আমি ইচ্ছা মতো এটার ছোট বড় করতে পারছি। এভাবে সবাই একটু ট্রাই করেন তো। কিছু ক্লিক করা লাগবে না, জাস্ট ক্লিক করে টান দিবেন, দেখবেন এটা লম্বা হতে থাকছে। আচ্ছা, আমরা এবার পরের টুলসগুলো দেখি। দেখেন, পরের টুলসগুলোর জন্য আপনারা ফিল কালার নেবেন, স্ট্রোক কালার থাকবে না। এবার ফিল কালার উইথ টুলের ভিতরে আরও অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। এর ভিতরে দেখেন, এটা হচ্ছে ওয়ার্প টুল। এটার মাধ্যমে এইভাবে একটা শেপকে এভাবে রিশেপ করা যাবে, ঠিক আছে? এটা ছোট বড়ও করা যাবে, খুবই সহজ। এইদিকে খেয়াল করেন, আগে সবগুলো দেখেন তারপরে করেন। এরপর দেখেন পরেরটা, দেখা যাক কি আছে। এরপরেরটা আছে এই যে টুয়াল টুল। এটা যদি আমরা এই যে এই কর্নারে যে কি লেখা অ্যাঙ্করে যদি ক্লিক করে ধরে রাখি, এটা মশার কয়েলের মতো পাকাতে থাকবে। আবার এখানে এই পাতের উপরে ক্লিক করে ধরে রাখলেও এটা পাকাতে থাকবে, ক্লিক করে চেপে ধরে রাখলে। ট্রাই করেন সবাই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এইদিকে যে কোনো টুলসের বিভিন্ন ফাংশন থাকে, ওই ফাংশনগুলো কিভাবে বের করবেন। এখানে যদি ডাবল ক্লিক করেন এই টুলসের উপরে, তাহলে ওর ভিতরে থাকা যত ফাংশন আছে ওইগুলো কাস্টমাইজ করতে পারবেন, যে এইগুলো একটু চিকন হবে না মোটা হবে। ডিফল্টভাবে তো একটা মাপ থাকে, আপনি চাইলে ওইগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? যে কোনো টুলসের বিভিন্ন ফাংশন পাবেন কোথায়? ওই টুলসের উপর ডাবল ক্লিক করলে, ঠিক আছে? এই সবগুলো টুলস সবাই ট্রাই করেন। এখানে উইথ টুলের ভিতরে যতগুলো টুলস আছে সবগুলো একটা একটা করে শেপ নিয়ে নিয়ে ট্রাই করেন। যদিও এগুলো প্রয়োজন নেই, এগুলো আমাকে ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় না, তাও শেখার সময়। আচ্ছা, আমরা পরের টুলসটা দেখি। হ্যাঁ, ওইটা অতটা জরুরি না, ঠিক আছে? আপনার দেখবেন ওটা আর কখনো খুলেই দেখবেন না। এদিকে খেয়াল করেন, এরপরে আছে ফ্রি ট্রান্সফর্ম।
ফ্রি ট্রান্সফর্ম, এই যে ফ্রি ট্রান্সফর্মে এখানে ক্লিক করলে আরও 4টা অপশন পাচ্ছেন। উপরেরটা হচ্ছে কনস্ট্রেইন হলে এই যে নর্মালভাবে যেভাবে ছোট বড় করি না ওরকম। আচ্ছা, এটা অফ করে দিলাম। যেভাবে আমরা শেপ রিসাইজ করি ওটার একটা টুলস এটা। আমিন ভাই এদিকে খেয়াল করেন, এভাবে আমরা এটা ছোট বড় তো আগেই দেখেছি তাই না, মানে সিলেকশন টুলে থাকলেই আমরা এগুলো ছোট বড় করতে পারি। এর পরেরটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। এটাতে যদি থাকি, দেখেন এটা ক্লিক করে যদি এরকম করি, দুই সাইড থেকে ছোট বড় হচ্ছে। আবার এই দিক থেকেই করলে এরকম, এই দিক থেকে এ করলে এরকম। আচ্ছা, এক কাজ করেন, এই টুল দিয়ে আপনারা উইন্ডোর লোগোটা বানান। এই যে এটা এটা আমাদের কম্পিউটারে একদম বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা, এই যে এখানে এটা কি মাইক্রোসফট উইন্ডোজের আইকন। এরকম একটা আইকন আমরা বানাতে পারি। দেখেন এদিকে খেয়াল করেন, এরকম একটা শেপ নিচ্ছি। সঙ্গে সঙ্গে করলে হবে, আমার সাথে সাথে আগে বুঝতে হবে না যে এই টুলসটা কি। এদিকে খেয়াল করেন, এরকম একটা শেপ নেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, তারপর ফ্রি ট্রান্সফর্মের ভিতরে গিয়ে এই যে এইটা লাস্টের আগেরটা পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলটা, এটা নেওয়ার পরে আমি যদি আচ্ছা বাম দিকে ছোট হবে, আচ্ছা এই দিক থেকে আমি বড় করলেই বাম দিক ছোট হয়ে যাবে। এটা বেশি বড় হয়ে গেছে, ব্যাস এতটুকু, বেশি আরেকটু দিতে হবে। এই যে এই টুলসটা বানানোর ট্রাই করবো আমরা, এটা আরেকটু বড় করতে হবে, ব্যাস এটা ঠিক আছে। এরপর আমি দুইটা লাইন টানবো, আরো চিকন হবে এটা। জুম করে ছোট বড় করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা রোটেট করছি, ওখানে দুইটা বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, প্রথমে এদিকে খেয়াল করেন, প্রথমে বড় শেপটা আমি মিডিল অ্যালাইন করছি, এটাও মিডিল অ্যালাইন করব, এটাও মিডিল অ্যালাইন করব, তিনটায় ধরে মিডিল অ্যালাইন করলাম। এরপর সবগুলো ধরে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম। ক্লিয়ার? এটা করে দেখান তো সবাই। পার্সপেক্টিভ টুলের ভিতরে গিয়ে অবশ্যই একটা সিলেক্ট থাকতে হবে অবজেক্ট, তারপরে পার্সপেক্টিভ টুলে ক্লিক করবেন, না এটা ফ্রি ট্রান্সফর্ম, এরপর লাস্টের আগেরটা পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলে। টুলসটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটা আমরা দেখবো এখন। ফ্রি ট্রান্সফর্ম বলতে এক একটা পয়েন্ট আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন ফ্রি ট্রান্সফর্ম, প্রত্যেকটা পয়েন্ট আমরা চেঞ্জ করতে পারি। এটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, তাই না? এক একটা পয়েন্ট আমরা ইচ্ছা মতো সরাতে পারি, মুভমেন্ট করতে পারি। এটা হচ্ছে লাস্টেরটা ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টর্ট। এটা ট্রাই করতে পারেন যদি হয়ে থাকে। তারপরেরটা অনেক মজার টুলস এবং সব সময় প্রয়োজন পড়বে, শেপ বিল্ডার টুল। আমরা পাথফাইন্ডারের বিকল্প হিসেবে এই শেপ বিল্ডার টুল ব্যবহার করতে পারি। ফ্রি ডিস্টর্ট হয়েছে তাই না সবার? সহজ বিষয়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেভাবে করতে হয় ওইভাবে। এরপরে আসছে শেপ বিল্ডার টুল। এটা কিভাবে কাজ করে আমরা এটা দেখার চেষ্টা করি। আমি দুইটা শেপ নিলাম, নেওয়ার পরে এই দুইটা অ্যাড করতে হলে আমরা
ইউনিটে ক্লিক করতাম, তাই না? দেখেন এখন আমরা এই দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম, গিয়ে এভাবে ড্র করলে এই দুইটা এক হয়ে যাবে। এই যে এখন এই দুইটা এক হয়ে গিয়েছে। এরপর খেয়াল করেন, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, দুইটা আলাদা শেপ, এই দুইটা এক জায়গায় করলাম, করে আমি চাচ্ছি যে এইটুকু কেটে ফেলবো। এর জন্য আমরা আগে কিন্তু সহজে কাটতে পারতাম না, এখান থেকে ডিভাইড করতে হতো, তারপরে আনগ্রুপ করে পার্ট পার্ট আলাদা করতে হতো। আমরা এখান থেকে কাটতে পারবো, মাইনাস ফ্রন্ট এতটুকু কেটে ফেলতে পারছি সহজে। কিন্তু শেপ বিল্ডার সাহায্যে একদম সব কিছু খুব সহজে হয়ে যাবে। আচ্ছা, নর্মালে আমরা যদি অ্যাড করতে চাই তাহলে কি, নর্মালে ড্র্যাগ করতে হবে। এ দেখেন আমার মাউসের কার্সরের নিচে প্লাস লেখা রয়েছে, তাই না? এবার দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসছি, অলটা চেপে ধরলে মাইনাস হয়ে যাচ্ছে। দেখেন অলটা চেপে ধরলে মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস মানে কি, কেটে ফেলা, যেটা ইচ্ছা সেটা কেটে ফেলতে পারবো। সবাই এরকমটা করেন তো, অলটা চাপলে মাইনাস হবে আর নর্মালে প্লাস, নর্মালে ড্র করলে ওটা অ্যাড হয়ে যাবে, দুইটা ইউনিট হবে। হয়েছে না? দেখেন আমি আরবারও ভালো করে বোঝাই আপনাদের। নর্মালে দেখলেন একদম সহজই টুলসটা, এবার কি দেখাবো দেখেন। আমি কিছু মাল্টিপল শেপ নিচ্ছি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, এগুলোর কালার চেঞ্জ করে আপনার দেখায় আপনাদের। শেপ বিল্ডার টুল দিয়ে আমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে অল্টার চেপে ধরে ধরে ডিলিট করতে পারি, খণ্ড খণ্ড করে অল্টার চেপে ধরে ধরে ক্লিক করলে এগুলো কাটতে থাকছে। শেপ বিল্ডার টুল দিয়ে এমনিতে ড্র করলে ওগুলো সব প্লাস হবে, মানে ইউনিট হবে। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে আমার যেই কালার থাকবে, আমি ধরেন ফিল কালারে এখন ব্ল্যাক রয়েছে, আমি যদি রেড করি তারপর যদি ড্র করি তাহলে রেড হতে থাকবে। আর একটা একটা করে ক্লিক করলে সেটা কালার চেঞ্জ হবে। একটা করে ক্লিক, ড্র না করে যদি একটা করে ক্লিক করি তাহলে কালার চেঞ্জ হতে থাকবে। দেখেন আমি কালার চেঞ্জ করছি এখান থেকে করে, এখানে একটা ক্লিক করলাম, এটার কালার চেঞ্জ, এটার কালার চেঞ্জ, এটার কালার চেঞ্জ, এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা সবাই ট্রাই করেন তো, কালার চেঞ্জ করা। একটা একটা করে ক্লিক করবেন, কালার চেঞ্জ করে করে একটা করে, অবশ্যই সিলেক্টেড থাকতে হবে, অবজেক্টগুলো সিলেক্ট থাকা অবস্থায় কালার চেঞ্জ করবেন, একটা একটা করে পয়েন্টে ক্লিক করবেন, আবার কালার চেঞ্জ করে আবার ট্রাই করেন। ডিজাইনের ক্ষেত্রে এই টুলসটা অনেক বেশি প্রয়োজন পড়ে। সহজও টুলস, একদমই সহজ টুলস। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এরপর আমরা এটা দেখলাম, তাই না? শেপ বিল্ডার টুলের ভিতরে আছে লাইভ পেইন্ট টুল, পেইন্ট বাকেট টুল। এটা একটু দেখার চেষ্টা করি। এটা কালার চেঞ্জ করতে হয়, বারবার একই রকম শেপ নিলে কিরকম একটা হয়ে যায়। আমি কয়েকটা শেপ নিলাম, নেওয়ার পরে দেখেন কিভাবে নিলাম। এটা প্রথমে একটা বড় শেপ নিচ্ছি, নেওয়ার পরে সামান্য অল্টার চেপে ধরে এতটুকু মুভমেন্ট করে কন্ট্রোল ডি প্রেস করতে রয়েছি। এবার এই সবগুলো ধরে এবার এই শেপ বিল্ডার টুলের ভিতরে সেকেন্ডটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। এটাতে আসার পরে মাউসের কার্সরের উপর দেখেন তিনটা কালার দেখতে পাচ্ছেন, এগুলো চেঞ্জ করা যায়। রাইট অ্যারোতে ক্লিক করতে থাকবেন, দেখবেন চেঞ্জ হচ্ছে। দেখেন সবুজে চলে এসেছে, হলুদ ছিল, হলুদ থেকে সবুজে চলে এসছে। এটা চেঞ্জ দেখতে পারবেন এই সোয়াসেস থেকে। এই যে এটা দেখেন, আমি যখন ডান সাইডের অ্যারো চিহ্নতে ক্লিক করছি ওটা ডান দিকে যেতে থাকছে। তো
যেটাতে থাকবে আপনি একটা করে ক্লিক করবেন, সেই কালার হয়ে যাবে। আমি আবার যদি চেঞ্জ করে এটা অন্য কালার দিতে চাই সেটাও করতে পারবো। যেই কালার দিতে চাই এখান থেকেও চাইলে সিলেক্ট করে আমি সেই কালার এখানে দিতে পারবো। আচ্ছা, এটা কি সবাই বুঝেছেন? এরপরের টুলসটা আছে সিলেকশন। হ্যাঁ, এই যে লাস্টেরটা লাইভ পেইন্ট সিলেকশন টুল, মানে আমি কোনো একটা অপশন চাইলে সিলেক্ট করতে পারবো এই টুলে থাকা অবস্থায়। এই যে এটা সিলেক্ট করলাম, এই দেখেন সাদা ডট ডট পিক্সেলেটেড ভাবে সিলেক্ট আছে। আমরা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি, দেখেন এটা হলুদ কালার হয়েছে। এই যে পরেরটাও সিলেক্ট করে অন্য কোনো কালার দেওয়া যাবে, এই সহজ বিষয়। ওটা আর প্রয়োজনও পড়ে না। প্রয়োজন পড়ে এই সেকেন্ডটা আর প্রথমটা, শেপ বিল্ডার এবং লাইভ পেইন্ট বাকেট টুল। ওকে, এটা আমি ডিলিট করছি। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি, এটা কিন্তু একটা ইফেক্টের আওতায় থাকে। এই যে কর্নারে দেখছেন কীরকম দেখা যাচ্ছে, এটা এক্সপ্যান্ড করলে তবে নর্মাল হবে। এই যে এখানে যদি এক্সপ্যান্ড করা হয় সিলেক্ট থাকা অবস্থায় এক্সপ্যান্ড, এখন চাইলে এটা নর্মাল হবে আনগ্রুপ করার পরে। দেখেন আনগ্রুপ করছে, এখন এগুলো সব পার্ট বাই পার্ট আলাদা আলাদা হবে। আনগ্রুপ করার পরে এগুলো সব আলাদা আলাদা পার্ট পার্ট হবে। ঠিক আছে? ওকে, এইবার আমরা শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল এবং লাইভ পেইন্ট সিলেকশন টুল বুঝলাম। লাস্টেটা সিলেক্ট করা, সিলেক্ট করে কালার চেঞ্জ করা সহজ বিষয়। আর বোঝানো নিয়ে বা আপনাদের সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখেন পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা একটু বিভ্রান্তিকর একটা টুলস। এই টুলে চলে আসলে এটা আর কাটা যায় না। দেখেন তো এসে বিপদে পড়ে যাওয়ার মতো, যে কাটতে পারি না। এই টুলে এসে আবার এখানে ক্রস দিবেন তবে এটা হাইড হবে, তার আগে হতে চায় না। কোনো কারণে আপনি এটাতে এখানে ক্লিক করে ফেললেন, এই টুলে আসলে আর কাটতে পারে না, অনেকে এরকম হয়। আচ্ছা দেখেন, এই পার্সপেক্টিভ গ্রিড টুলে আসার পরে আমরা চাইলে যে কাবা শরীফের ডিজাইন বা কোনো ইমারত ভবনের 3D ডিজাইন করার জন্য এরকমটা প্রয়োজন হতে পারে। দেখেন এখানে তিনটা জিনিস, এখানে একটা কিউবস দেখতে পাচ্ছেন, 3D কিউবস। এটা হচ্ছে বাম দিকে, এই যে ব্লু দেখতে পাচ্ছেন না, ব্লু। তারপরে ডান সাইডেরটা কি কমলা কালারের, তাই না? এই যে ডান সাইডের এটা। এখন যদি আমি ড্র করি, এই দিকে হচ্ছে শেপ তৈরি হবে। চাইলে আবার এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মও করা যাবে। কি কন্ট্রোল ধরে এটা কাস্টমাইজ করা যাবে। এরপর দেখেন বাম পাশে যদি আমি কিছু ড্র করতে যাই তাহলে দেখেন এরকম হয়ে যাচ্ছে। কারণ কি, এটা সিলেক্টেড রয়েছে ডান সাইডেরটা, এই জন্যই। এখন আমি বাম পাশেরটা সিলেক্ট করব, করে আমি যদি কিছু এবার ড্র করি তাহলে এই গ্রিডের মতো করে এটা তৈরি হবে। সিলেকশন টুল দিয়ে এটা ডিলিট করে দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। এই যে এটার কালারও চেঞ্জ করে দিই এরকম। তো এরপরে নিচে আরেকটা কিউবস আছে। আচ্ছা, ওই টুলে যেতে হবে, পার্সপেক্টিভ টুলে গিয়ে যে নিচের কিউবসে ক্লিক করে আমি যদি কিছু ড্র করতে যাই, অবশ্যই এই শেপে যেতে হবে, গিয়ে এভাবে ড্র করলে এরকম তৈরি হবে। এবং এটার কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এভাবে এগুলো তৈরি করা যাবে। এটা সবাই একটু ট্রাই করেন। এই কিউবসে যেই দিকে কিউবসে ক্লিক করে রাখবেন সেই দিকে আপনি কোনো শেপ ড্র করতে পারবেন। আচ্ছা, সবার সমস্যা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন এদিকে। দীপ ভাই, আপন একটু পিছনে গেলে ভালো হয়। এবার এদিকে সবাই খেয়াল করেন। ট্রাই করেছেন, বেঁধেছেন, এবার দেখবেন বুঝে যাবেন একবারে। দেখেন আমি এইটা কাটবো কিভাবে। এই টুলে, পার্সপেক্টিভ গ্রিড টুলে আবার যেতে হবে, যে এখানে যে ক্রস বাটন আছে এখানে ক্লিক করলে, এখানে আবার ক্লিক করাটাও কষ্ট, মাউসটা সরতে চাচ্ছে না। হ্যাঁ,
এবার সরেছে। এই টুলে থাকার পরে এখানে মাউসের কার্সরটা যখন এরকম হাতের মতো হবে তখন সরাতে পারবেন। দেখেন আবার আসছে না, এখানে ক্লিক করলে তারপর আসবে। এবার দেখেন আমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমি যখন এরকম এ পাশে বাম পাশের কিউবসে ক্লিক করা আছে, এখন যদি আমি এখান থেকে ড্র করি তাহলে বাম দিকে এটা ড্র হবে। এখন কোনো কারণে আমার বেশি হয়ে গেছে, এটা এখন ট্রান্সফর্ম করব কিভাবে? এর জন্য অল্টার চেপে ধরে কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরে তারপরে মুভমেন্ট করতে হবে। এখন এর জন্য একটা আলাদাভাবে পার্সপেক্টিভ সিলেকশন টুল আছে। আপনি যদি কন্ট্রোল ধরে না করতে চান তাহলে এই টুলে থাকা অবস্থায় আপনি এটা মডিফাই করতে পারবেন। এই টুলে থাকা অবস্থায় এই শেপটাকে মডিফাই করতে পারবেন। আর যদি মনে করেন এই টুলে যাওয়া আমার জন্য সময় সাপেক্ষ, সময় নষ্ট করবে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে ধরে এটাকে মুভমেন্ট করতে পারবেন। মুভমেন্ট বলতে মুভমেন্ট না, এটা ট্রান্সফর্ম, ছোট বড়। আবার দেখেন ডান সাইডের কিউবসে কিভাবে নিব, ডান সাইডের কিউবসে ক্লিক করতে হবে। এটা কিন্তু সিলেকশন টুলে থাকা অবস্থায় হবে না, এর জন্য যেতে হবে পার্সপেক্টিভ গ্রিড টুলে। তারপর ডান সাইডেটা ক্লিক করলাম, সরি, এরপর সিলেকশন টুলে গেলাম, এরপরে ড্র করলাম, ব্যাস হয়ে গেল। সবাই এটা একটু ট্রাই করেন তো। এই যে পরের টুলসটাও আছে, যে এর ভিতরে আরেকটা টুলস পার্সপেক্টিভ সিলেকশন টুল, এটা দিয়ে ওইটাকে ছোট বড় করেও দেখেন। আচ্ছা, এটা তো সবাই দেখলেন তাই না? আচ্ছা, এটা কাটবেন কিভাবে? আবার পার্সপেক্টিভ টুলে গিয়ে এখান থেকে কেটে দিতে হবে। আচ্ছা, এবার এটা দেখলাম। এরপরে আছে ম্যাশ টুল। ম্যাশ টুলটা, এই টুল দিয়ে যেমন আমের গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। ম্যাশ টুলটা কেমন, ধরেন আমি যদি গুগলে সার্চ দিই MASH ম্যাশ টুল ম্যাঙ্গো, দেখেন এটা একটু সময় লাগে এটা ডিজাইন করতে। এই যে এই ধরনের ডিজাইন আমরা ম্যাশ টুলের সাহায্যে করতে পারি। এই ধরনের ডিজাইন আমরা ম্যাশ টুলের সাহায্যে করতে পারি। দেখেন এটা আমি প্রথম কালারটা অরেঞ্জ কালার করে নিচ্ছি, কর্নারগুলো রাউন্ডেড কর্নার করে দিই। এটা সিলেক্ট করে আমি ম্যাশ টুলে আসলাম। আসার পরে এখানে একটা ক্লিক করলে চারিদিক থেকে দাগ হবে, দেখেন। এই দাগগুলো দিলাম। নিচের এই পয়েন্টগুলো চাইলে আমরা সবুজ করতে পারি, দেখেন কিভাবে সেটা। এই যে এটা সিলেক্ট আছে, আমরা চাইলে এখানে ক্লিক করলে এটাও সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা সোয়াসেস থেকে যদি সবুজ কালার করে দিই, গাঢ় সবুজটাই করি। শিফট ধরে ধরে সবগুলো সিলেক্ট করতে, শিফট ধরে হচ্ছে না, একটা একটা করে সিলেক্ট করতে হচ্ছে। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পয়েন্টগুলো সিলেক্ট করলাম, করে এটা সবুজ করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমরা এটা সিলেক্ট করতে পারবো। শিফট ধরে ধরে এই পয়েন্টগুলো সিলেক্ট করলাম, করে এগুলো একটু হালকা কালার করে দিলাম। এইটা এই কালারই থাকুক। ব্যাস, নিচেরটা এরকম করলাম। আবার এখানে দেখেন একটু সাদা কালার এই জায়গা, তাহলে এটা কিভাবে করব? ম্যাশ টুলে গিয়ে, আচ্ছা আগে এটা সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়ে, তারপর ম্যাশ টুলে গিয়ে এখানে দুইটা ক্লিক করলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলোকে শিফট ধরে ধরে প্রত্যেকটা পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম,
এবার এগুলোকে একটু হোয়াইট কালার করব। এটা সময় নিয়ে করলে এরকম সুন্দর হবে। আবার এখানে কয়েকটা পয়েন্ট যদি অ্যাড করি ম্যাশ টুলে গিয়ে, এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে যদি আমরা একটু রেড কালার করে দিই, এভাবে সময় নিয়ে যদি করা যায় ম্যাশ টুলের সাহায্যে এরকম আমের ডিজাইন করা যাবে। তো এটা জরুরি কোনো টুলস না, এটা জাস্ট দেখানো দরকার, দেখালাম। আপনারা যদি চান না ট্রাই করেন, সব শেখার সময় সবই চেষ্টা করতে হবে। ম্যাশ টুলটা সবাই ট্রাই করেন। একটা এরকম একটা শেপ নেন, আম তৈরি করতে হবে এরকম কোনো কথা নেই। এরকম একটা শেপ নেন, নেওয়ার পরে ম্যাশ টুল দিয়ে এরকম এরকম করে ক্লিক করেন, করে এক একটা পয়েন্টে এক একটা কালার করেন, এক একটা পয়েন্টে এক একটা কালার করেন। আচ্ছা, সবাই তো ট্রাই করলেন না? পরের টুলসে যাই। এরপর আসছে গ্রেডিয়েন্ট টুল। এটা গুরুত্বপূর্ণ, গ্রেডিয়েন্ট টুলটা খেয়াল করেন। গ্রেডিয়েন্ট মানে দুই কালারের মিশ্রণ। একটু আগে যে ম্যাশ টুলটা দেখলেন না, দুইটা তিনটা কালারের একটা সংমিশ্রণ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। দেখেন আমি এটা একটা শেপ নিয়েছি ব্লু কালারের, এরপর এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করছি। ভাই এইদিকে খেয়াল করতে হবে, আমি নতুন টুলস দেখাচ্ছি, এইদিকে খেয়াল করতে হবে। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে ডিফল্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট চলে আসবে, যেটা কিনা এই যে নিচে রয়েছে, এই যে কালারের এই যে তিনটা অপশন, এগুলো সম্পর্কে সম্পূর্ণটা আপনাদের বোঝাইছিলাম না? কালার বোঝাইছিলাম, এই যে তারপরে গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে নান করা, কালার থাকবে না এটা। তো এটা ডিফল্টভাবে যা থাকবে এই টুলে থাকা অবস্থায় এখানে ক্লিক করলে সেটা নিয়ে নিবে। এরপর এখানে দেখতে পাচ্ছি একটা ডট, এখানে দেখতে পাচ্ছি একটা ডট, আর এখানে একটা মেজারমেন্ট করার মতো একটা পয়েন্ট, এখানে ক্লিক করে ডানে বাঁয়ে সরালে, মনে করেন এই যে এই পাশে কালো না, এই কালোটার ভাব যদি আমি বাম দিকে বেশি দিতে চাই তাহলে এই দিকে, আবার এটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে সাদার ভাব ডান দিকে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। এরপর দেখেন এই যে ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করলে এই ডটটা সিলেক্টেড হয়েছে। এই অবস্থায় যদি আমি সোয়াসেস থেকে কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হবে। এই যে সাদা, এই ডটে যদি ক্লিক করি, দেখেন এই ডটটার চারিকোল দিয়ে হোয়াইট বর্ডার আসছে। এখানে ক্লিক থাকা অবস্থায় আমি যদি এখান থেকে ব্ল্যাকে ক্লিক করি, ব্ল্যাক এবং রেডের একটা কালারের সংমিশ্রণ, অথবা সবুজ যদি দেওয়া হয়, সবুজ এবং লালের একটা কালার সংমিশ্রণ। এখন যদি মনে করেন এখানে দুইটা না, আমি আরও কালার নিব, সেক্ষেত্রে এখানে যখন মাউসের কার্সরটা প্লাস হবে, দেখেন নর্মালে এরকম প্লাস মতো, কিন্তু এখানে আসলে দেখেন মাউসের কার্সরের নিচে একটা প্লাস আইকন আসছে, তখন এখানে যদি ক্লিক করেন এখানে নতুন একটা পয়েন্ট তৈরি হবে। এই পয়েন্টে যদি ডাবল ক্লিক করেন, অথবা এটা ক্লিক থাকা অবস্থায়, মানে এই যে চারিকোল দিয়ে হোয়াইট বর্ডার, এটা নর্মালে একটা চিকন কালো বর্ডার রয়েছে, আর এটার চারিকোল দিয়ে দেখেন হোয়াইট বর্ডার। এখানে ক্লিক করছি, দেখেন এটা হোয়াইট বর্ডার, তার মানে এটা সিলেক্টেড, এটা ডিসিলেক্ট। এটা আবার ক্লিক করলাম। এবার আমি যদি অন্য কালার দিতে চাই তাহলে সেই কালারটা এখানে চলে আসবে। এভাবে অসংখ্য পয়েন্ট অ্যাড করে করে আমরা কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি যতটুকু দেখাইছি এইটুকু সবাই ট্রাই করেন তো। আচ্ছা, এদিকে খেয়াল করেন, গ্রেডিয়েন্টের কাজ এখানেই শেষ না, গ্রেডিয়েন্ট অনেক বিস্তীর্ণ একটা বিষয়। এদিক খেয়াল করেন সবাই। আমি আরেকটা শেপ নিচ্ছি। আমরা এতক্ষণ নিচ্ছিলাম এটা লাইনার গ্রেডিয়েন্ট, এটা লাইনার গ্রেডিয়েন্ট। এটা তো গ্রেডিয়েন্ট টুলস, এই পাশে আছে গ্রেডিয়েন্ট প্যানেল। এটা যদি না পান, এটা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা নিয়ে আসবেন। এই যে গ্রেডিয়েন্ট প্যানেল, গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করার পর আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব কিছু সম্পর্কে এখন পরিচিত হব। প্রথমে এই যে এখানে লেখার এর ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে কিছু ডিফল্ট কালারের ডিফল্টভাবে কিছু গ্রেডিয়েন্ট দেওয়া থাকে।
সেই গ্রেডিয়েন্টগুলো আপনারা চাইলে দেখে দেখে ট্রাই করতে পারেন। তো আমি প্রথমে স্কাই ব্লুটাই রাখছি। এরপরে এখানে ক্লিক করলে কি হবে, রিভার্স হবে, মানে ব্লু বাম দিক থেকে ডানে যাচ্ছে, দেখছেন এটা রিভার্স হচ্ছে, কালার রিভার্স হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে এটাকে বলে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমরা যেটা করছি এটা পাশাপাশি, এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। আমিন ভাই আপনি এদিকে খেয়াল করেন, একটু অমনোযোগী হলে আপনি বুঝতে পারবেন না। এরপর রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি দেখেন, এখান থেকে আমরা চাইলে আবার রিভার্স করতে পারবো। লাইনার গ্রেডিয়েন্ট পাশাপাশি, আর রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে বৃত্তের মতো, মাঝখান থেকে চারিদিক থেকে কালার বিস্তীর্ণ হবে। তারপর এটা আছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। এটার মাধ্যমে আপনি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা কালার অ্যাড করতে পারবেন। এই কালার সোয়াসেসটা অন করে নিলাম। এবার এই পয়েন্টগুলোতে এক এক রকম কালার আপনি অ্যাড করতে পারবেন। এভাবে আলাদা আলাদা কালার অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। তো সবাই এই আমি যে 3টা পয়েন্টের কথা বললাম এগুলো একটু ট্রাই করেন তো সবাই। এখানে প্রথমে ডিফল্ট কালার, এগুলো একটু ট্রাই করবেন। তারপর কালার রিভার্স করা দেখবেন। তারপর রেডিয়াল গ্রেডিয়েন্টটা দেখবেন, ফ্রিডম গ্রেডিয়েন্টটাও দেখবেন। আচ্ছা এদিকে খেয়াল করেন সবাই, আমরা এই ডটগুলোর কাজ দেখলাম। এরপর আমরা চাইলে এটাকে রোটেট করতে পারি। আচ্ছা এটা এক্সটেন্ড করতে পারি, এই যে ডান সাইডে টান দিয়ে এটা এক্সটেন্ড করা যায়, আর এই পাশ থেকে মেবি রোটেট করা যায়, এই যে রোটেট করা যায়। এটা একটু ঝামেলার, মানে ঠিকঠাক হতে চায় না। আমরা এই অ্যাঙ্গেলটাও দেখবো, এই যে ম্যানুয়ালভাবে এখান থেকে অ্যাঙ্গেল করা যায়, ম্যানুয়ালভাবে করাটাই বেটার হবে। এদিকে খেয়াল করেন সবাই, আমি একটা লাইনার গ্রেডিয়েন্ট নিলাম। আমরা তো একটু আগে এটা দেখলাম লাইনার, রেডিয়াল এবং ফ্রি ট্রান্সফর্ম। তো এর পরের অপশনটা হচ্ছে কি, এই অ্যাঙ্গেল করা। এটার মাধ্যমে এই যে এখান থেকে শুরু হয়ে এই দিকে তির্যকভাবে কোনাকুনিভাবে কালারটা গ্রেডিয়েন্ট হয়েছে। এরপর এই যে এখানে ম্যানুয়ালভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। কালার আমরা কয়ভাবে চেঞ্জ করতে পারি একটু খেয়াল করেন। এখানে এই যে এই ডটে ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারছি। সরি, হ্যাঁ এই ডটে ক্লিক করে আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করি, এবার ঠিক আছে, ডটটা ক্লিক হইল না। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারছি। ওকে, এই ডটে ক্লিক করে করে আমরা কালার চেঞ্জ করতে পারছি। তারপরে এই ডটগুলো ডানে বায়ে সরিয়ে কালার মুভমেন্ট করতে পারছি। আবার চাইলে কোনো কালার আমি চাইলে ডিলেট করে দেব, তাহলে কিভাবে, এটা ধরে আমি যদি নিচের দিকে টান দিই ওই কালারটা ডিলেট হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখেন কালার চেঞ্জ একভাবে দেখলাম, এখানে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করা যায়। এখন ওই জিনিসটা এখানে সময় লাগলে আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি। এই ডটের উপর ডাবল ক্লিক করলে আমরা 3ভাবে কালার চেঞ্জ করতে পারবো। প্রথমটা কি, কালার অপশন থেকে RGB কন্ট্রোল করে, RGB মানে কি রেড গ্রিন ব্লু, দেখেন রেড কন্ট্রোল করে, তারপরে গ্রিন কন্ট্রোল করে, এরপরে এই যে ব্লু। এভাবে আমরা এক একটা পয়েন্টের কালার চেঞ্জ করতে পারবো। এরপরের অপশন কি, সোয়াসেস অপশন, যেটা কিনা এখান থেকে চেঞ্জ করতে পারছিলাম। এভাবেও আমরা চেঞ্জ করতে পারবো।
আচ্ছা, এরপরে আছে কালার পিকার বা আই ড্রপার টুল। আমি যেখানে দেখেন এখানে এই কালার পিক করে নিয়েছে, এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক পিক করে নিয়েছে। আপনার আর্টবোর্ডে যদি অন্য কোনো কালার থাকে সেটা আপনি পিক করে নিতে পারবেন। এই হচ্ছে 3টা অপশন। আচ্ছা, তার আগে এই আইড্রপার টুলের কাজও আমরা দেখব, পরের টুলসটাই আইড্রপার টুল। তাহলে এখানে ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারছি, এই জিনিসটা তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, তাই না? এটা সবাই একটু ট্রাই করেন, ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করার বিষয়টা একটু ট্রাই করেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, হয়েছে না সবার? কালার চেঞ্জ করা কি সবাই বুঝেছেন? তাহলে এই দেখেন পরের স্টেপে যাই। এখানে ডাবল ক্লিক করলে বা এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন কালারের অপাসিটি। অপাসিটি মানে বোঝেন? অপাসিটি মানে স্বচ্ছতা। আয়না কত স্বচ্ছ, পানি কত স্বচ্ছ, তাই না? দেখেন এখানে এটার মান যত কমায় দিব ওইটা তত স্বচ্ছ হয়ে যাবে। এটা এখন গ্লাসের মতো। এই ডান সাইডটা ওই যে পলিথিন দেখেন না কিরকম স্বচ্ছ, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়, জিনিসটা এরকম। দেখেন নিচের অবজেক্টটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে যে উইন্ডোর যে আইকনটা, এটা দেখেন যত অপাসিটি আমি বাড়াতে থাকবো তত ওইটা দেখা যাবে না। এই যে অপাসিটি যত বাড়াচ্ছি তত পিছনের অবজেক্ট দেখা যাচ্ছে না। এই দেখেন 100% করছি, পিছনের অবজেক্ট দেখা যাচ্ছে না। এবার যত এটা আমি মান কমাতে থাকবো তত পিছনটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। এটা শুধু এক সাইড হচ্ছে, ডান সাইড কিন্তু 100% অপাসিটি রয়েছে। জিরো পার্সেন্ট স্বচ্ছ করে দিছি একদম। এই পাশ তো একদম পরিষ্কার, আর এই পাশ লাল দেখা যাচ্ছে। এই জিনিসটা ট্রাই করেন সবাই। এটা সিলেক্ট করার পরে এই যে ডটটা আছে, এই ডটটা ক্লিক থাকা অবস্থায় এই যে অপাসিটি। আচ্ছা, হয়েছে কি সবার? এরপরে দেখেন লোকেশন নামে একটা অপশন আছে। লোকেশন মানে এই যে ডান সাইডে অথবা বাম পাশের যে ডটটা আছে কালারের পয়েন্ট, ওটা ডানে বায়ে সরানো। এটা ম্যানুয়ালভাবে না করে আমরা চাইলে এই যে সংখ্যার মাধ্যমে এটা ডানে বায়ে সরাতে পারি, সহজ বিষয়। ওটা জরুরি না। এরপরে আমি কি আপনাদের কালার অপশন দেখাইছি? এই কালার প্যানেল, কালার সোয়াসেস, এগুলো কি দেখাইছি? আচ্ছা, তাহলে সামনের ক্লাসে দেখাবে না, আজকে ক্লাসে তো বেশি সময় নেই, আমরা অন্য কিছু দেখি। এরপর আছে আইড্রপার টুল। এটা জরুরি একটা টুলস, খুবই সহজ টুল। আমি কিছু কালারের আমি এক একটা এক এক রকম কালার করে দিচ্ছি। অত করা লাগছে না, এইগুলো হলে হচ্ছে। এদিকে খেয়াল করেন, এই শেপটাকে আমি যে কোনো কালার করতে পারবো, মানে খুব সহজে। সেটা মানে আর্টবোর্ডে যদি কোনো কালার থেকে থাকে, আমি যদি কোনো একটা ইমেজও নিয়ে আসি তাও এটা করতে পারবো। দেখেন আমি গুগল থেকে একটা লোগো নিয়ে এসেছি। এবার দেখেন এই শেপটাকে আমি যে কোনো কালার করতে পারবো। সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের পরে টুলস, সেটা হচ্ছে আইড্রপার টুল। এই টুলে থাকা অবস্থা আমি এটাতে ক্লিক করলে এই কালার হবে, এটাতে ক্লিক করলে এই কালার, যেটাতে ক্লিক করবো সেই কালার হয়ে যাবে। এমনকি যদি আমি ইমেজও নিয়ে আসি
সেই ইমেজের কালারও আমি পিক করতে পারবো। যেখানে ক্লিক করব সেই কালার হয়ে যাবে আমার অবজেক্টটা। ওকে, আইড্রপার টুল, এটা আর শেখানোর কিছুই নেই। আর এর শর্টকাট কি হচ্ছে আই, খেয়াল করেন আমি এটাতে ক্লিক করব, এবার কিবোর্ড থেকে আইতে প্রেস করব। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, আমি এক একটা এক এক রকম কালার করব। তাহলে এটাতে ক্লিক করলাম, এদিকে খেয়াল করেন সবাই, এটাতে ক্লিক করলাম করে আইতে প্রেস করলাম করে আমি এই রেড কালার করলাম। পরের যেই অবজেক্টটা এটাতে যেতে হলে আমি আবার কিসে ক্লিক করব, ভিতে প্রেস করব। ভি হচ্ছে এই সিলেকশন টুলের শর্টকাট কি, মনে থাকবে? সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি। ভিতে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা পিক করলাম। এরপর দেখেন আমি এখন রয়েছি কোন টুলে, আইড্রপার টুলে। এবার আমি সিলেকশন টুলে যাব কিসের মাধ্যমে, জাস্ট কিবোর্ড থেকে ভিতে প্রেস করে, দেখেন ভিতে প্রেস করছি, এটাতে চলে গিয়েছে। এবার এটা সিলেক্ট করলাম, আইতে প্রেস করে আমি এই কালার পিক করলাম, ভিতে প্রেস করে সিলেকশন টুলে গেলাম। এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো আইড্রপার টুল দিয়ে কালার পিক করা শেখেন। আপনাদের ইমেজ আনতে হবে না, আপনি জাস্ট সোয়াসেস থেকে কিছু কালার র্যান্ডমভাবে পিক করে নেন, নিয়ে একটা শেপকে বিভিন্ন কালার আইড্রপার টুলের সাহায্যে করে দেখেন। আইড্রপার টুল বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন, আমি তাকে হেল্প করছি। আচ্ছা, সবাই কি পেরেছেন এটা? আইড্রপার টুল খুবই সহজ। এরপর আছে ব্লেন্ড টুল। আচ্ছা, ব্লেন্ড টুলটা অনেক সুন্দর একটা টুলস, এটা দেখাতে অনেক সময় লাগবে, মজার একটা টুলস। তারপরেও একটু নমুনা দেখাই দিই। এই ধরেন দুইটা অবজেক্ট, এই দুইটাকে আমরা যদি ব্লেন্ড করতে চাই, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন মাঝে এতগুলো এসে গিয়েছে। আবার এখানে ডাবল ক্লিক করে আমরা যদি স্পেসিফিক স্টেপে গিয়ে আমি অনেক সংখ্যা বাড়াই, তাহলে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট মতো হয়ে যাচ্ছে। এবং এগুলো ওকে দেওয়ার পরে আমি যদি রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। ওকে, এবার দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে আনগ্রুপ করলে। আর এক একটা কালার শেড তৈরি হয়েছে, মানে লাল থেকে হলুদ পর্যন্ত অনেক কালারের শেড তৈরি করা যায়। আচ্ছা, এটা আমি সামনের ক্লাসে দেখাবানে। আজকের মতো এই পর্যন্ত রাখছি, এখন উঠে যান না, এত তাড়া কিসের? না, ফাইবার কি দেখাবো? আচ্ছা, এখানে আপনারা যারা রয়েছেন, কম্পিউটার কেনা হয়নি কার কার? 1 মাস কিন্তু হয়ে গিয়েছে, তাই না? 1 জন, 2 জন, 3 জন, 4 জনের কম্পিউটার কেনা হয়নি এখনো, তাই তো? আপনারা দ্রুত কম্পিউটার কিনে ফেলেন, কারণ আর সময় নেই। এখন যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে আপনার পক্ষে এটা কন্টিনিউ করা সহজ হবে না। এখন এই যা দেখে গেলেন, যদি এখানেই আপনি সীমাবদ্ধ থাকেন, আপনি যদি এটা বাসায় গিয়ে প্র্যাকটিস না করেন, আপনার এগুলো মনে থাকবে না। তো সবাই বাসায় গিয়ে এটা ট্রাই করেন, কেনা ট্রাই করেন। আর যাদের কোর্স ফি এখনও কমপ্লিট নাই, অনেকে 2000 দেওয়া রয়েছে, দ্রুত 3000 কমপ্লিট রাখুন। আর আপনাদের 3 মাসের ভিতরে যেহেতু কমপ্লিট করার কথা, এখন অলরেডি 1 মাস, এই 3 মাস না, 1 মাসের ভিতর কি বলছিলাম। ওকে, যাদের কম্পিউটার কেনা হয়নি এবং যদি কম্পিউটার কেনার সময় কোনো হেল্পের প্রয়োজন হয়, দোকানে গিয়ে আমাকে বলবেন কোন বাজেটে কি মাল দিতে হবে না হবে, আমি তাকে হেল্প করব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।